Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। সোফির ট্রাভেল কেস গোছানো যখন প্রায় শেষ, সেই সময় ঘরে এসে ঢুকলো জোসেফ। ঘাড় ঘুরিয়ে তাকানোর ইচ্ছেটা কোনো রকমের দমন করে রেখে সোফি একটা কোট ভাঁজ করার কাজে নিজেকে ব্যস্ত রাখল। যেদিন নর্থউডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেদিন বেছে বেছে এক বনেদি পরিবারের বউয়ের পরিধানযোগ্য সবচেয়ে সুন্দর আর দামি পোশাকগুলো সঙ্গে নিয়েছিল। কিন্তু এইবারে ওকে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে সুটকেস গোছাতে হচ্ছে। কোন পোশাক পরলেও দৌড়তে সুবিধে হবে, কোনটা পরলে শীত থেকে শরীরটা বাঁচবে যদি কখনো অবস্থা এমন হয় যে আগুন জ্বালানো যাচ্ছে না, কোনটা পরলে আরামে ঘুমানো যাবে, এত কিছু মাথায় রেখেই সে প্যাকিং করছিল। জোসেফ মুখে কিছু না বলে দরজায় দাঁড়িয়ে সোফির কাজ দেখতে লাগলো। স্বামীর এই নীরবতায় মনে মনে অপ্রস্তুত হয়ে উঠল সোফি। শুকনো ঠোঁটটা একটু ভিজিয়ে নিল জিভ দিয়ে, তারপর শুকনো গলায় জিজ্ঞেস করলো, কত তাড়াতাড়ি আমাদের এখান থেকে রওনা হতে হবে? আমরা? জোসেফের কণ্ঠস্বরে এবার চাপা হাসির আভাস। স্বামীর কথা এবার সোজা হয়ে উঠে দাঁড়িয়ে তার মুখোমুখি হলো সোফি। হাত দুটো ভাঁজ করে ভ্রু তুলে ওর দিকে তাকিয়ে থাকা দীর্ঘদেহী সুদর্শন যুবকের চোখে চোখ রাখলো সে সরাসরি। জোসেফ বলল, আমি কাল ভোরে ভোর রওনা হচ্ছি, তুমি এখানেই থাকবে তোমার বাবার সঙ্গে। সোফি জানতো জোসেফ এরকমই কিছু একটা বলবে। লাগেজের দিকে ঘুরল সে, গলায় দৃঢ়তা ফুটিয়ে বলল, গ্রিমলকের ফিরে আসাটা তোমার কাছে যতখানি সমস্যার, দুশ্চিন্তার, ঠিক ততখানি আমারও। আমি নর্থউড ধ্বংস করতে সাহায্য করেছিলাম তোমাকে, এবারেও সাহায্য করতে পারব। এবার একটা উষ্ণ হাত ওর কাঁধের ওপর এসে পড়ল। সোফির কাঁধের ওপর এসে পড়া চুলগুলো যত্ন করে সরিয়ে দিল জোসেফ। সামান্য কেঁপে উঠল সোফি ওর ছোঁয়াতে। কখন যেন নিঃশব্দে জোসেফ ওর এত কাছে এসে দাঁড়িয়েছে, টেরও পায়নি সে। জোসেফ বলতে লাগলো, অনেক সাহসী মেয়ে তুমি, কিন্তু এই লড়াইটা এখন একান্তই আমার। এটা তোমাকে লড়তে দিতে পারি না আমি। নর্থউডে তোমাকে পাশে দাঁড়ানোর সুযোগ আমি পাইনি। এখনো মনে পড়লে অনুশোচনা হয় আমার। তোমাকে এখানেই থাকতে হবে সোফি। বিষয়টা এবার একটু অন্যরকম। জোসেফের কথায় ভ্রু কোঁচকালো সোফি। বলল, বুঝতে পারলাম না, তুমি কি বলতে চাইছো? জোসেফ বলতে লাগলো, দেখো, তুমি গ্রিমলকের আশ্রয়স্থলটা ধ্বংস করে দিয়েছো, ওকেও আরেকটু হলেই ধ্বংস হয়ে যেতে হতো। তাই বলছি, ও কিন্তু তোমাকে আর একবার বাগে পেলে ছাড়বে না। তাই শোনো মাই ডিয়ার, তোমাকে কেনসিংটনে সাথে করে নিয়ে যাওয়া মানে শুধু বিপদ বাড়ানোই নয়, সিংহের মুখে হাঁস ঠেলে দেওয়ার মতো হবে ব্যাপারটা। স্বামীর কথা এবার ঘুরে দাঁড়ালো সোফি। ওর এত কাছে দাঁড়িয়ে আছে জোসেফ যে ওর গায়ে ওর আঁচ লাগছে। ওকে একটু হাত বাড়িয়ে ছুঁতে ইচ্ছে হলো সোফি, একটু জড়িয়ে ধরতে ইচ্ছে হলো। জোসেফের উপস্থিতি ওকে সাহস জোগাচ্ছে, তবু এগোলো না সে। সোফি বলল, তোমার চেয়ে বেশি বিপদ হবে না আমার।
আমি হয়তো সে সময় শেষ মারটা মেরেছিলাম, কিন্তু তুমি, এলিস আর গ্যারেথ কাকা বহু বছর ধরে গ্রিমলকের সাথে লড়ে যাচ্ছ। তুমি যদি লাল দরজা দিয়ে ঢুকে গ্রিমলককে যুদ্ধে আহ্বান না করতে, তাহলে তোমার পেছনে পেছনে ছুটতাম না আমি। ওর হয়তো রাগ আছে আমার ওপর, কিন্তু আর্জেন্টন পরিবারের লোকেদের ওপর ওর আরো বেশি আক্রোশ থাকার কথা। এবার একটা অদ্ভুত হাসি ফুটে উঠল জোসেফের মুখে। বলল, কিন্তু তুমিও যে এখন আর্জেন্টন পরিবারেরই সদস্য সোফি। সোফি সঙ্গে সঙ্গে বলতে গেল, মানে আমি বলতে চাইছিলাম, আমি জানি। সোফিকে প্রায় মাঝপথে থামিয়ে দিয়ে বলল জোসেফ, আমি জানি সোফি। বলতে বলতে সোফির মুখের উপর এসে পড়া এক গোছা চুল পরম মমতায় সরিয়ে দিল জোসেফ। তারপর বলল, তোমার ইচ্ছেটাকে অবশ্যই সম্মান করি আমি, তোমার এই উত্তম প্রশংসনীয়, কিন্তু তুমি এখানেই থাকবে, এই নিয়ে আর একটা কথাও না। সোফি বুঝতে পারল না কি বলবে সে। হতাশায় আর ভয়ে ভেঙে পড়ল হৃদয়টা, কিন্তু জোসেফের গলায় এত দৃঢ়তা ছিল যে এই নিয়ে কথা বলতে গেলে ভালোর চেয়ে খারাপই বেশি হবে বলে মনে হচ্ছে। সোফির ঘাড়ের চুলে হাত বোলাচ্ছে জোসেফ, উষ্ণতা ছড়িয়ে পড়ছে ওখান থেকে। সোফি ওর গায়ের কাছে এগিয়ে এলো একটু। কি হতে যাচ্ছে বোঝার আগেই ওর ঠোঁট দুটোকে দখল করে নিল জোসেফের ঠোঁট। ওর চুলে খেলা করছে জোসেফের আঙুল। এই ভালোবাসা, এই আদরটুকুর জন্যই তো আজ সকাল থেকে কাঙালের মতো অপেক্ষা করেছিল সোফি। জোসেফের আলিঙ্গনের মধ্যে মোমের মতো যেন গলে যাচ্ছে সোফি। তারপর হঠাৎই ওকে ছেড়ে দিয়ে সরে গেল জোসেফ নিষ্ঠুরের মতো। কিছুটা কঠিন গলায় জোসেফ বলতে লাগলো, তোমার বাবা তোমাকে দেখতে চাইছিলেন। আমি ওনাকে বলেছি যে আমাকে দূরে কোথাও যেতে হচ্ছে, কবে ফিরবো জানি না। সোফি কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দরজা খুলে বেরিয়ে গেছে জোসেফ। ওর খেয়াল হলো হাত দুটো বাড়িয়ে ধরে রেখেছে তখনও সে, যেন এই হাতটা বাড়িয়ে ওকে ধরে রাখতে পারবে। হাতটা নামিয়ে নিল সোফি। মনটা হতোদ্যম হয়ে পড়েছে। তৃষ্ণার্তের মতো এই চুম্বনটুকু আশা করেছিল যেন, অথচ কি দ্রুত শেষ করে দিল সেটা জোসেফ। মুহূর্তে তার আবেশটুকু নষ্ট করে দিল কি এক কঠিন বাক্য মানে। এত দ্বিধান্বিত আর কখনো হয়ে পড়েনি। হঠাৎই সোফির ভেতর থেকে কেউ যেন বলে উঠল, আসলে ওরকম করে কথাটা বলতে চাইনি জোসেফ তোমাকে, শুধু ও তোমাকে চুপ করাতে চেয়েছিল, আর ওর ছলনা কাজ করেছে এখানে। চুপ করো, নিজের মনেই মনকে শাসালো সোফি। ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল সে। হঠাৎ করে যেন দম বন্ধ আবার আবহাওয়া তৈরি হয়েছে বাড়িতে। নিচতলায় নামতে নামতে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল। মনের ভেতর ভালো মন্দ যুক্তি দ্বন্দ্ব চলছে তখনও। খেয়াল করলো না কোথায় পা ফেলছে। হঠাৎ খেয়াল হলো বাবার স্টাডি রুমের দরজায় এসে দাঁড়িয়েছে সে। মনের অশান্ত ভাব দমানোর চেষ্টা করছিল সোফি। চোখ দুটো বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। যখন হাত দিয়ে নিজের চুলগুলো ঠিকঠাক করে নিতে গেল, লক্ষ্য করলো যে চুলের স্টাইলটা এলোমেলো হয়ে গেছে কিছুটা। অবিন্যস্ত চুলগুলো ঠিক করে নিল সে দ্রুত হাতে। তারপর কাঠের দরজাতে টোকা দিল। টেবিলের পাশেই বসেছিলেন মিস্টার হেমলক। ভেতর থেকে বললেন, ভেতরে এসো। তারপরেই মেয়েকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, ও তুই? বাবার কথা একটু হাসলো সোফি। হাওয়া চলাচল করছে খোলামেলা ঘরটাতে। আগুন জ্বলতে থাকার কারণে গরম হয়ে উঠেছে ঘরটা।
কালো কাঠের সোফা দিয়ে সাজানো এই ঘর। বাবার দেখানো চেয়ারটায় বসে পড়ল সোফি। ওর বাবা এসে বসলেন ওর পাশে। সস্নেহে মেয়েকে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো মা? জবাবে সোফি বলল, মনে হয় তুমি সেটা ভালো বলতে পারো। থুতনির নিচে হাত রেখে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েকে লক্ষ্য করতে লাগলেন মিস্টার হেমলক। সোফির চোখে এই কদিনে আরো যেন বুড়োটে হয়ে গেছে ওর বাবা। মুখের বলি রেখা বেড়েছে, চুলগুলো আরো বেশি ধূসর রং ধারণ করেছে। আগে তার বাবা সারাক্ষণ হাসতো, সেই কারণে মুখের চারপাশে ভাঁজ পড়ে গিয়েছিল, কিন্তু এই কদিনে সেই ভাঁজগুলো যেন আরো প্রকট হয়েছে। মিস্টার হেমলক একসময় নীরবতা ভঙ্গ করে বললেন, জোসেফ বলল যে সে বাইরে যাচ্ছে, আর কবে ফিরবে সেটা ঠিক বলতে পারল না। একটু ইতস্তত করে সোফি জিজ্ঞেস করল, ও কি তোমাকে কারণটা বলেছে? ওরা নর্থউড থেকে ফেরার সময় নিজেদের মধ্যে আলোচনায় ঠিক করে রেখেছিল শহরে ফিরে গিয়ে কি বলবে ওরা বাড়িটা পুড়ে যাওয়ার ব্যাপারে। সোফি আর জোসেফ ঠিক করেছিল যে ওরা বলবে যে কোনো একজন ভৃত্য রাতের বেলা চুলার আগুন নেভাতে ভুলে গিয়েছিল, আর সেটা থেকেই আগুন লেগে ধ্বংস হয়ে যায় ওদের পুরো বাড়ি। তাছাড়া ভয়ঙ্কর পিশাচের কথা অন্য কারো কাছে বলে কোনো লাভ নেই, কারণ কেউই ওদের কথা বিশ্বাস করবে না। মিস্টার হেমলক মেয়ের কথায় ভ্রু কোঁচকালেন, বললেন, না, আমাকে কিছুই বলে যায়নি জোসেফ। জোসেফকে আমার তাছাড়া সেই ধরনের মানুষ মনে হয় না যাকে কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যায়। তাই ভেবেছি তুই হয়তো বলবি আমাকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সোফির বুক চিরে, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। ভেবেছিল বাবার চোখ ফাঁকি দিতে পারবে সে। বাবার চোখে দুশ্চিন্তার করাল ছায়া দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মিস্টার হেমলক জিজ্ঞাসা করলেন, তোদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়নি তো? আসলে তোদের ভেতরেই যে শুধু ঝগড়াঝাটি হয় তা নয়, এসব অনেক দম্পতির মধ্যেই হয়, আবার এসব মিটিয়েও ফেলা যায়। না, ওরকম কিছু হয়নি বাবা। কোলের ওপর হাত রেখে হাত দুটো একটু কচলালো সোফি। ওর ইচ্ছে হচ্ছিল সব কথা খুলে বলে দেয় বাবাকে, কিন্তু তাতে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে ওকে। তারপর একটা আধা সত্যি কথা মনে মনে বানিয়ে নিল সে। সেটাই বলল, পুরনো এক শত্রুর সাথে লড়তে যাচ্ছে জোসেফ। মেয়ের কথায় চোখ কপালে উঠে গেল মিস্টার হেমলকে। সোফি আরেকটু যোগ করে বলল, আর ওর প্রতিদ্বন্দ্বী হলো একজন ঝানু শুটার। মিস্টার হেমলক বললেন, আচ্ছা, আর অমনি তোর ভয় হলো যে ও হয়তো আর ফিরতে পারবে না। গলাটা বুঝে আসছে সোফির, আর কথা বলতে পারছে না সে। মাথা নেড়ে কোনো রকমে সায় দেওয়ার ভঙ্গিটা করতে পারলো কোনো রকমে। এবার সামনে ঝুঁকে বললেন মিস্টার হেমলক, বললেন, বোকাদের একটা ফালতু খেলা এসব করে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না, বরং জটিলতা বেড়ে যায়। কোনোভাবে ওকে বুঝিয়ে বাদ দিতে পারিস? তোমার আঙ্কেল আর আমিও না হয় তোমার পক্ষ নিয়ে কথা বলবো। তোমার আঙ্কেলকে কিন্তু জোসেফ বেশ শ্রদ্ধা করে, এটা লক্ষ্য করেছি আমি। সোফি মাথা নাড়ল বাবার কথায়, স্পষ্ট করে কথা বলার চেষ্টা করল। একটা যন্ত্রণা ওর গলা আটকে দিয়েছে। বলল, লাভ নেই বাবা, ও যাবেই। অনেক পুরনো ঝামেলা ওটা,
অপরপক্ষ আরো বেশি তৎপর। ওকে থামানোর কোনো সুযোগ নেই। মেয়ের কথায় দীর্ঘশ্বাস ফেললেন মিস্টার হেমলক। মেয়ের দিকে একটা হাত বাড়িয়ে দিলেন। বললেন, আমি সত্যিই দুঃখিত। বাবার হাতের মধ্যে ঢুকে পড়ল সোফি। বাবার কাঁধে মাথা রাখল, চোখ দুটো বন্ধ করে ফেলল। পরম আদরে মেয়ের চুলে হাত বুলিয়ে চললেন মিস্টার হেমলক। বললেন, বুঝতে পারছি মা, খারাপ লাগছে তোমার, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, তোমাদের বিয়ে হয়েছে মাত্র কিছুদিন আগে। এখন খারাপ কিছু হলে অন্তত আবার বিয়ে ঠিয়ে করে নতুন জীবন শুরু করার সুযোগটুকু তোমার সামনে থাকবে। এবার আতঙ্ক ছড়িয়ে পড়ল সোফির অন্তর জুড়ে। ওর বাবা যে কেবল সান্ত্বনা দিতে চাইছে ওকে, সেটা জানে, কিন্তু সেই কথা শুনেই যেন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। একটু সরে গেল সে বাবার কাছ থেকে। তারপর মুখে হাসি ফুটিয়ে বলল, শরীরটা ভালো লাগছে না বাবা, যদি তুমি অনুমতি দাও আমি একটু রেস্ট নেব ঘরে গিয়ে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মিস্টার হেমলকের বুক চিরে। তিনি বললেন, নিশ্চয়ই। ভালো ধকল যাচ্ছে তোমার মনের ওপর দিয়ে। কাজের মেয়েটাকে বলবো তোমাকে একটু গরম দুধ দিতে? সোফি বলল, ধন্যবাদ বাবা, আমি একটু রেস্ট নিতে চাই শুধু। দরজার দিকে এগিয়ে দিলেন মিস্টার হেমলক। বললেন, গুড বাই বেবি। গুড বাই, পাল্টা বলল সোফি। সিঁড়ি বেয়ে ওপরে যেতে যেতে চোখ দুটো জ্বালা করছিল। বিছানার ওপর সুটকেসটা পড়ে আছে এখন। ওটার দিকে চেয়ে এক মুহূর্ত কি যেন ভাবল সে। তারপর শেষ জামাটা ওটার মধ্যে ঢুকিয়ে নিল। এরপর গোছানো সুটকেসটা ঠেলে খাটের নিচে ঢুকিয়ে দিল। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। নতুন পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।